এইচএসসি পরীক্ষা 2025-এর প্রথম পত্র আপলোডের পরে তোমরা দ্বিতীয় পত্রের জন্য কিন্তু অনেক অনুরোধ করেছো। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে ইংরেজি সেকেন্ড পেপারে কিভাবে কিছু না পড়ে একান্তই কিছু না জেনে তারপরও কিভাবে 60+ মার্ক অর্জন করা যেতে পারে সেই টেকনিকটা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এখানে আমি তোমাদের কোনো বিশেষ রুল দেখাবো না কিছু, কিন্তু এখানে আমি একটা বিশেষ টেকনিক দেখাবো যার মাধ্যমে তুমি প্রত্যেকটা প্রশ্নের মোটামুটি উত্তর করতে পারবা। দেখো, তোমাদের যে টোটাল পরীক্ষাটি থাকে সেটা তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষার কত মার্কে থাকে, 100 মার্কের একটি পরীক্ষা। মার্ক থাকবে 100 মার্ক এবং তোমরা সময় পাও কত ঘন্টা? 3 ঘন্টা একটা সময় পাও তোমাদের ইংরেজি সেকেন্ড পত্রের জন্য। এবং অনেকের কাছে ইংরেজি সেকেন্ড পত্র একান্তই কঠিন লাগে। আর বিশেষ কারণ হলো বিভিন্ন রুলসের কারণে তাদের মাথাটা আসলে কাজ করে না। তবে আজকে আমি একান্তই এমন এমন টেকনিক বলে দেবো যার মাধ্যমে তোমার রুলস প্রয়োজন নেই। তো দেখো, এখানে বলা হয়েছে যে আর্টিকেল ইউজ করতে হবে, ইউজ আর্টিকেল ব্যবহার করতে হবে অথবা তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। এবার আমি তোমাকে বলি, অ্যাকচুয়ালি যদি ফুল রুলস করতে যাও তাহলে তো অনেকগুলো রুলস লেগে যাবে না, মিনিমাম 12, 13, 15, 16টা রুলস লাগবে মিনিমাম, সর্বনিম্ন। কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাকে এমন একটা টেকনিক দিব যেখানে কোনো রুলসই লাগবে না, তারপরেও এই 5-এর মধ্যে, এই 5 মার্কের মধ্যে তুমি মিনিমাম 3 মার্ক, সর্বনিম্ন 3 মার্ক অর্জন করতে পারবে। কিভাবে দেখো, আমি তোমাকে বলি, আমি কিছু ওয়ার্ড দেখাচ্ছি তোমাকে। নাম্বার হলো এ, তারপরে নাম্বার হলো ই, তারপরে আই, তারপর হলো ও, তারপর হলো ইউ। এই যে তোমাকে এখানে 5টা ওয়ার্ড আমি দেখালাম, এই 5টা ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় তুমি সরাসরি এন লিখে দিবা উত্তরে। আর যদি এইটা দ্বারা শুরু না হয়, অন্য কিছু দ্বারা শুরু হয়, তাহলে তুমি এ লিখে দিবা। এতটুকু করতে পারবা নাকি? যে এই গ্যাপটা দেখবে, যে গ্যাপ এখানে আছে, এই গ্যাপটা কি দ্বারা শুরু হয়েছে? ই দ্বারা শুরু হয়েছে। তুমি শুধু দেখবে যে এই গ্যাপটার মধ্যে এই ওয়ার্ডটা আছে কিনা। যেমন এখানে ই আছে, এখানে কিন্তু ই আছে, যে ই। তো তুমি যদি এরকম ওয়ার্ডটা দেখো, তুমি সরাসরি উত্তরটা লিখে দিবা এন, উত্তরটা লিখে দিবা এন, ঠিক আছে? আর যদি এখানে যদি দেখো ই আছে, তো এখানে আমরা কি লিখে দিব? এন, ঠিক আছে? তারপরে এখানে দেখো ই আছে, তো এখানে কি লিখে দিব? এন। তো এরকম ভাবে যদি তুমি দেখো কি ই আছে, তাহলে তুমি জায়গায় জায়গায় কি লিখে দিবা? এন। যেমন এখানে দেখো ও আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? এন, ঠিক আছে? তারপরে এখানে দেখো এস আছে, এখানে তো আর কি এগুলো নাই, তো এখানে কি লিখবা? এখানে লিখে দিবা এ। তো এইভাবে করবে। একবারে যে সবগুলো সঠিক হবে তা কিন্তু নয়, কারণ এখানে সিম্পল আমি একটা টেকনিক বললাম যে যদি এ, ই, আই ও ইউ এগুলো থাকে তাহলে তুমি জাস্ট কি করবা? এন বসিয়ে দিবা। আর যদি এগুলো না থাকে তুমি কি বসাবা? তুমি এ বসাবা। তো এই ক্ষেত্রে তোমার এখানে কয়টা? 10টা আছে, 10টার মধ্যে 3টা হবে, মানে 6টা হবে। 6টা হলে তুমি মার্ক পাবা 3 মার্ক। কত মার্ক পাবা? 3 মার্ক। কিছু না পারা থেকে 3 মার্ক পাওয়া তো ভালো নাকি? আশা করি এটুকু বোঝার জন্য তোমাকে কোনো বিশেষ মানে ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। জাস্ট জানা রাখতে হবে যে এ, আই ও ইউ এগুলো যদি থাকে আমি এন বসাবো, না হলে আমি কি বসাবো? এ বসাবো। এখন অনেক জায়গায় দা বসে, কত তো সত্য, অনেক জায়গায় দা বসে, কিন্তু তোমার তো পারোই না, অত কিছু তোমার জানারই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন এখানে বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে এখানে তোমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে। তো প্রিপোজিশনের ইউজের বিভিন্ন নিয়ম আছে, ইন, অ্যান, অফ, তাই না? তারপর কি দা, বিফোর, অ্যাভব, উইদাউট, অনেক কিছু আছে। তো এত কিছু রুলস পড়তে গেলে তো অনেক তোমার অনেক ব্যয়বহুল হয়ে যাবে, তাই না? তো এখন তুমি কথা হলো কি বসাবা? তুমি খালি দেখবা কি জানো, তুমি এখানে 3টা জিনিস বসাবা। অ্যাট, তুমি বসাবে কি প্রথমে? অ্যাট, ইন, অন, ইন, অন, এই 3টা বসাবা। এই 3টার মধ্যে একটাই করবো আমরা। তো এখানে দেখো জাস্ট কিভাবে, এখানে তোমার যদি এই যে গ্যাপটা আছে, গ্যাপের পরে দেখবে এটা কি জায়গাটা ছোট বোঝাচ্ছে না বড় বোঝাচ্ছে? এই স্টোন বলছে, স্টোন কি? স্টোন বলতে ছোট কি তোমার কি? এখানে বলছে দ্য গ্রেট ইডি তোমার যা আছে, তো সেই ক্ষেত্রে এখানে তুমি অ্যাট, ইন, অন বসাবো। তো এটা অ্যাকচুয়ালি হবে কি? তাহলে অন হবে। কোনো কিছু তোমার কাছে যদি মনে হয় যে এটা কি ভিতরে রয়েছে, কোনো কিছুর উপরে মনে হলে দিবা অন, কোনো কিছুর ভিতরে মনে হলে দিবা ইন, আর নাহলে দিবা অ্যাট। আর একটা ভালো বুদ্ধি যে এই জায়গাগুলো তুমি কি করবা, যদি ছোট জায়গা মনে হয়, মানে গ্যাপগুলো যদি তোমার জায়গা মনে ছোট তাহলে অ্যাট বসাবা। যদি মনে হয় যে জায়গার ভিতরে, কোনো কিছুর ভিতরে বোঝাচ্ছে, তাহলে তুমি ইন বসাবা, নাহলে কি অন বসাবা। তাও আমি ধরে নেবো যে এটা তুমি ভালোভাবে পারবা না, আমি এখানে 2 মার্ক ধরবো। 2ও না, আমি এখানে 1 মার্ক ধরবো, কারণ এখানে অত ভালো করে হবে না, তাই না? কিন্তু আমি বলছি আজকের ক্লাসে আমি তোমাকে খুব ভালো, দেখো একটা জিনিস বুঝালাম যেখানে 3 মার্ক পাবা, এখানে তুমি কিছু না পেলেও জাস্ট এতটুকু বসালে তোমার 2টা তো অবশ্যই উত্তর হবে, যার জন্য তুমি 1 মার্ক পাবা। আমি এখানে বেশি মার্ক ধরলাম না। এরপরে 3 নম্বর কোশ্চেন, এইটাতে পুরো 5-এ 5 পাবা, মানে এখানে তুমি সম্পূর্ণ মার্কই পাবা। আজকে যে বিষয়টা, এখানে তুমি 5-এর মধ্যে 5-ই পাবা, এখানে 5-এ 5-ই পাওয়া সম্ভব, মানে খুব ইজি। তো ফার্স্টে তুমি দেখতে পাচ্ছ অ্যাজ ই, মানে অ্যাজ দো আছে, অনেক জায়গায় অ্যাজ দোর জায়গায় অ্যাজ ইফ থাকে। অ্যাজ দো আর অ্যাজ ইফ এর কাজ হলো একই, অ্যাজ এফ আর অ্যাজ দোর কাজ একই।
ওয়াজ ব্রন আছে, তারপর হোয়াট লুক লাইক রয়েছে, ইট রয়েছে, এগুলো আবার কোথায় বসে এই বিষয়টা খালি তোমাকে জানলেই ইজিলি তুমি বুঝতে পারবা। তো এখানে দেখো, এখানে তোমার ফার্স্ট অ্যাজ ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এর মানে হলো যেন। এখন কথা হলো ভাই আপনি তো রুলস পড়াইতে লাগলেন, না আমি রুলস পড়াইতে লাগি নাই, তোমার কাছে জাস্ট ইজিলি আমি কিছু টেকনিক বলে দেবো যার মাধ্যমে তুমি ইজিলি বুঝতে পারো। যেমন ধরো ফার্স্ট এই গ্যাপে আসি, উই হেয়ার এই রিক্সা, আমাকে কি করতে হবে, রিক্সা নিতে হবে। তো আমাকে রিক্সা নিতে হবে, তো রিক্সা নিতে হবে, এখানে তোমার কি কোনো কোশ্চেন মার্ক নাই, তো এখানে তোমরা উত্তর দেবা কি হ্যাড বেটার, উই অথবা কি, দেখো উত্তর এখানে হইতে পারে কি হ্যাভ টু অথবা কি হ্যাড বেটার, হ্যাভ টু অথবা কি হ্যাড বেটার। তো আমরা এখানে লিখবো কি উই হ্যাড বেটার। এখন বলবো ভাই এটা তো কঠিন হয়ে গেলাম, তো পারবো না। আচ্ছা এটার কথা তুমি নাই পালাই না, উই হ্যাড বেটার অ্যাকচুয়ালি কথা লাস্টে যদি এই গ্যাপটা থাকে তাহলে তো পারবা নাকি। তো এই 2 নাম্বারটা দেখো, এই 2 নাম্বারটা, তারপরে যে এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ স্টোরি, আমি স্টোরির নাম পড়তে পারছি না, ঠিক আছে। দ্য ডিটেল অ্যাবাউট রেফারেন্ট ক্যারেক্টার। তো এরকম যদি দুইটা বিপরীত কথা থাকে যে তুমি একটা কিছু করতে পারতেছো না, আরও ডিটেলিং আরও কিছু বলা হয়েছে, সেক্ষেত্রে কি বসে, সেক্ষেত্রে বসে হলো লেট অ্যালোন। কি বসে, লেট অ্যালোন। তার মানে এই গ্যাপটাতে বসবে কি, এই গ্যাপটাতে বসবে হলো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হলো, মানে আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ স্টোরি, স্টোরির নাম মনে রাখতে পারি না, আর ক্যারেক্টারের ডিটেল বলবো, এটা তো অসম্ভব, তাই না। তো এরকম দুটো যদি বিপরীত কথা লেখা থাকে তাহলে আমরা এখানে বসাবো কি লেট অ্যালোন। তার মানে 2 নম্বর গ্যাপে লেট অ্যালোন, 1 নম্বরে হ্যাড বেটার বসালাম। আচ্ছা তারপরে তুমি এখানে দেখো, এখানে যদি দেখো শি টক্স, বিহেভস, প্রোটেন্ট, কি কি বলছি, টক্স, এখানে টক তো দোয়াই আছে, তাই না। শি টকড, তারপর কি প্রোটেন্ট। আরেকটা বিষয় বলি যে সাবজেক্টের পরে যে এর পরে শি তো 2 বার থাকবে, এখানে যদি নো এভরিথিং পাও, এই যে এই লাইনটা পাও নো এভরিথিং, এই নো এভরিথিং পাইলে তুমি এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবা। এখানে যদি নো এভরিথিং মানে একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে তুমি দেখতে পাচ্ছ নো এভরিথিং লেখা আছে, কি লেখা আছে, নো এভরিথিং, ঠিক আছে। সেটা বানানো হতে পারে কে এন ও ডাব্লিউ অথবা কে এন ই ডাব্লিউ, এরকম নো এভরিথিং লেখা দেখলে তুমি সেখানে 100% চোখ বুঝে কি লিখবা, অ্যাজ ইফ বা অ্যাজ দো। যে এটা এখানে অ্যাজ ইফ অপশনে থাকলে অ্যাজ ইফ, আর অ্যাজ দো থাকলে অ্যাজ দো, যেহেতু এখানে অ্যাজ দো আছে আমি এখানে অ্যাজ দো লিখে দেবো, ঠিক আছে। কি লিখে দেবো, অ্যাজ দো। তুমি চাইলে এখানে অ্যাজ ইফও লিখতে পারো, কোনো মানে অ্যাজ ইফ তো অপশনে নেই। যদি এটা মনে রাখবো যে গ্যাপের পরে যদি নো এভরিথিং থাকে তাহলে আমরা সেখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটা থাকবে অপশনে সেটাই লিখে দেবো। আচ্ছা এরপরে তুমি যদি এখানে দেখো, এখানে বলা হয়েছে রবীন্দ্র একজনের নাম বিষয়, কোন একজনের নাম ইন দ্য ফেমাস ঠাকুর ফ্যামিলি। তো এখানে বিষয়টা বলি, যদি কেউ কোনো জায়গায় জন্মগ্রহণ করে, এটা তোমরা তো ইজিলি বোঝো যে কেউ যদি কোনো জায়গায় জন্মগ্রহণ করে সেক্ষেত্রে সেটা হয় কি ওয়াজ ব্রন। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে হি ওয়াজ ব্রন ইন কি ঠাকুর ফ্যামিলি, রবীন্দ্রনাথ ঠাকুর কি ঠাকুর ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, তাই না। তো এরপরে যদি দেখো এখানে 2টা গ্যাপ আছে, কয়টা গ্যাপ আছে, 2টা, কয়টা গ্যাপ আছে এখানে 2টা। একটা জিনিস মনে রাখবা, 2টা গ্যাপ থাকলে, কয়টা গ্যাপ, একই সেন্টেন্সের মাঝ যদি 2টা গ্যাপ থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক বসে। তার মানে এখানে বসবে হলো হোয়াট, আর ডাজ তো আছেই, আর এখানে বসবে কি লুক লাইক। সবসময় মনে রাখবো যে একটা সেন্টেন্সের মধ্যে যদি 2টা গ্যাপ থাকে, কয়টা গ্যাপ, 2টা গ্যাপ থাকে, তাহলে বসে হোয়াট ডাজ লুক লাইক। কথা ক্লিয়ার। আচ্ছা তারপরে যদি এখানে দেখো, এখানে বলা হয়েছে দ্য ক্রিকেট ম্যাচ রেস্টার্টেড, তারপরে কি ড্যাশ দ্য থার্ড এম্পায়ার ডিক্লেয়ার দ্য ডিসিশন। তো এখানে কি হয়েছে, এখানে তোমার যেটা, এখানে অনেকে বলবো যে ভাই এখানে কি বসবে, তাই না। একটা জিনিস আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, সাপোজ এইটাকে আমি একটু রাখছি, ঠিক আছে, এটাকে আমি দিচ্ছি যে এটাকে আমরা লাস্টে করবো, এতটা আমরা কি করব, লাস্টে করব। তো এরকম কিন্তু বিষয়গুলো যদি জানলে হয়। তারপর আমি তোমাকে আরেকটু বিষয় বলে দিই, ইট হলো যদি কোনো কিছুর প্রথমে গ্যাপ থাকে কিন্তু লাস্টে গিয়ে ফুল স্টপ রয়েছে, এটা তাহলে ইট হয়, ঠিক আছে। অ্যাজ সন অ্যাজ যদি দেখো সেন্টেন্সের মধ্যে কমা রয়েছে তাহলে সেটা অ্যাজ সন অ্যাজ হয়, ঠিক আছে। সেন্টেন্সের মধ্যে কি যদি কমা, তো এখানে কিন্তু আর কিন্তু তেমন কিছু নাই, আরও বেশ অনেকগুলো সেন্টেন্স রয়েছে যেগুলো কিন্তু ইজিলি হয়। যাক আমি এটা নিয়ে ডিটেলিং একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। তো আবার সেই ক্লাসটা যদি করো, আপাতত যেগুলো বুঝাই দিলাম, ঠিক আছে, এগুলো তুমি ইজিলি পারবা যদি। আচ্ছা আমি নিচে না যাই, তো এই যে 5 মার্ক, এই 5-এর মধ্যে তুমি 5ই পাবে, 100% গ্যারান্টি দিচ্ছে। তারপরে পরীক্ষার আগের দিন একটু লাইভ ক্লাসে ঢুকে যাও আমার, ঠিক আছে। তো লাইভ ক্লাসে ঢুকে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবো, হবো। আচ্ছা তারপর হলো কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্স। এইটা আসলে যদি পড়ো তাহলে পারবা, না পড়লে পারবা না, এটাই স্বাভাবিক। পড়লে পারবা, না পারলে পারবা না। তারপর আমি 2-1টা বলে দিচ্ছি। যেমন যদি সেন্টেন্সে যদি নো সান আর হ্যাড থাকে, কি থাকে, সেন্টেন্সে যদি নো সান আর হ্যাড থাকে তুমি লিখে দেবা এখানে, মানে এই জায়গাটায়। ম্যাক্সিমাম আমি 3টা জিনিস বলি। হির দ্য এক্সাম স্টার্টেড যদি এক্সাম সম্পর্কিত বলে, ঠিক আছে।
তারপরে এখানে যেমন বলছে হি রিচ দ্য স্টেশন, তো এখানে তুমি লিখতে পারো দ্য ট্রেন স্টার্টেড, এরকম বিষয়। আর যদি সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ দেখো, সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ দেখো, চোখ বুঝে লিখে দিবা। আমি জাস্ট কয়েকটা বলছি, সব কিছু বলা সম্ভব না। অ্যাজ ইফ যদি দেখো বা অ্যাজ দো যদি দেখো, তাহলে তুমি সরাসরি কি লিখে দেবে না, হি নো এভরিথিং, হি নো এভরিথিং, এই লাইনটা তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে। যদি এই লাইনটা দেখো, তুমি চোখ বুঝে এটা লিখে দেবে, 100% মার্ক হয়ে যাবে, ঠিক আছে। হি নো এভরিথিং। তো এখানে বেশ অনেকগুলো বেটার রুলস আছে, যেগুলো আমরা তোমাদের রুলস আসলে এখানে শিখাতে হবে। মিনিমাম 52টা দিতে হবে। কয়টা? 52টা দিলে তুমি এখানে সব মার্ক পাবা। তবে এমনি তুমি এখানে মানে জাস্ট আমি ধরে নিলাম যে এখান থেকে তুমি সর্বনিম্ন 2 মার্ক পাবা, মানে 2 মার্কও পাবা না। এই হোপ যে এখানে যদি রুলসগুলো না পারো তাহলে 2 মার্ক পাওয়া সম্ভব না, তাই আমি এটাকে একটু স্কিপ করলাম। এরপরে এইটা তো 100-র মধ্যে 100 পাওয়া, মানে 10-এর এখানে 5 রয়েছে, 5-এর মধ্যে এখানে 5ই পাওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্ব তোমাদের ক্লাসে খুবই সহজ। তোমাকে সর্বপ্রথম চিনতে হবে প্যাসেজটা কিতে আছে, প্রেজেন্টে না পাস্টে। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে প্রেজেন্টে থাকলে ম্যাক্সিমাম ভার্বের সাথে এস বাই এস হবে, আর পাস্টে থাকলে ম্যাক্সিমাম ভার্বের সাথে ইটি হবে। এবার কথা হলো আমি কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে? তার জন্য তোমাকে সেন্টেন্সে দেখতে হবে। যেমন ধরো এই সেন্টেন্সটা যদি আমি দেখি, এখানে দেখো কুড নট আছে, কি আছে এখানে? কুড নট। ক্যান নট, কুড নট, তার মানে ক্যান নট হলো তোমার পাস্ট টেন্স, কুড নট, ক্যান নট হলো তোমার প্রেজেন্ট টেন্স, কুড নট হলো তোমার পাস্ট টেন্স। তারপরে এখানে ডিড নট আছে, তোমার কি জানো? ডু আর ডাজ হলো তোমার কি পাস্ট টেন্স, আর ডিড হলো তোমার কি ডু আর ডাজ হলো প্রেজেন্ট টেন্স, আর ডিড হলো তোমার পাস্ট টেন্স। তার মানে এই সেন্টেন্সটা পাস্টে আছে। তুমি চোখ বুঝা, পাস্ট টেন্স তো, চোখ বুঝা ভার্বের সাথে ইডি লাগা দাও সবগুলোর সাথে। তারপরেও এখান থেকে তুমি মিনিমাম 4 মার্ক পাবা, 100%। 5-এর মধ্যে তুমি 4 পাবা। যেমন ধরো এখানে লিভ আছে, আমি জাস্ট এর সাথে ডি তো আছেই, মানে তো আছে, আমি লিভ লাগাই দেবো, এটা 100% সঠিক। এখানে নট আছে, নট থাকলে ডিড লাগাই দিবা। কি লাগাই দিবা? ম্যাক্সিমাম কথা মনে রাখবো যে চোখ বুঝা ভার্বের সাথে ইড লাগাই দিবা, আর যদি কোনো সাথে নট দেখো তাহলে ডিড লাগাই দিবা, ডিড নট, ঠিক আছে। যেহেতু এখানে নট আছে তার মানে এর আগে ডিড লাগাই দেবো, ঠিক আছে। নট থাকলে ডিড লাগাবো, আর যদি নট কিছু না থাকে, যেমন এখানে আছে গেট, এর সাথে আমরা কি গেটের পাস্ট ফর্ম বসাই দেবো, ঠিক আছে। এখানে বি ভার্ব, এটার বি ভার্ব কি অ্যামিজার ওয়াজার, এটা তো তুমি জানো যে ওয়াজার হয়, তাই না? তো এখানকার কি পাস্ট টেন্স হলে তুমি শক ভার্বের সাথে ইডি লাগাই দিবা, এটা কাজ। নট থাকলে তুমি ডিড লাগাই দিবা, আর বি ভার্ব থাকলে তুমি ওয়াজ লাগাই দিবা। কি লাগাই দিবা? ওয়াজ। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে এখানে তুমি 4 মার্ক 100% পাবা। আমি আবার কথাটা রিপিট করছি, যদি আগে চিনতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এটার উপরে যদি আমরা ফুল ক্লাস দেবো সমস্যা নেই। তো আমরা ধরে নিলাম যে এটা যেহেতু ভার্বের সাথে মানে কুড আছে, এখানে ডিড আছে, তো এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে এগুলো সবগুলো ভার্বের সাথেও যদি তুমি ইডি লাগা দাও, তাও তুমি 3 পাবা। আর যদি এখানে যে বি দেখো তাহলে ওয়াজ লেগে দিবা, আর যদি তুমি এই যে নট দেখো তাহলে তুমি ডিড লিখে দিবা। 100% তুমি 4 মার্ক পাই যাবা। আচ্ছা, আশা করি তোমার এটা হয়ে গেল। তারপর আসে 6 নম্বর প্রশ্ন, রিড দ্য টেক্সট, মানে তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে আসলে বেশ অনেকগুলো কঠিন রয়েছে যেগুলো সম্ভব না। তো এর মধ্যে তোমাকে আমি যেগুলো বলবো নেগেটিভ করবা, খুবই সহজ একটা, এগুলো পড়তে হবে, একান্ত এটা রুলস না পড়ে তার সম্ভব না, তাই না? তো এটা বলা আসলে পসিবল না। যেমন অনলি আছে, অনলি থাকলে কি হবে? অনলি থাকলে নাথিং বাট, নন বাট, নট মোর দেন। এবার তোমাকে এটার মধ্যে কোনটা বসাতে জানতে হবে তো নাকি? এটা রুলস ছাড়া অ্যাকচুয়ালি পসিবল না, বা রুলস ছাড়া সম্ভব না। তবে এখান থেকে আমি তোমাকে রুলস পড়ার জন্য বলবো হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ, আর হলো ডিগ্রি। এই কয়টা জিনিস যদি, আর ভয়েস, এই কয়টা জিনিস পড়ে নাও। এখানে কম্পাউন্ড রয়েছে, কমপ্লেক্স রয়েছে, একটু কঠিন এগুলোর মধ্যে না যাওয়াই ভালো, অনেকে পারবা না এগুলো। তো এর মধ্যে যদি তুমি ওই রুলসগুলো পড়ে নাও, আশা করি এখানকার মধ্যে তুমি মার্ক পাবা। তবে আমি ধরে নেব যে এখানে তুমি তেমন কোনো মার্ক পাবা না, আমি জাস্ট 2 মার্ক ধরলাম যে এখানে তুমি 2 মার্ক পেতে পারো। আচ্ছা, তারপর 7 নম্বর প্রশ্ন, এইখানের ন্যারেশন। এবার ন্যারেশন যদি একান্তই না পারো তাহলে তো পারা সম্ভব না, তবে ন্যারেশনে কিন্তু স্যার মার্ক দেয়, ঠিক আছে। ন্যারেশনে স্যার কি দেয়? মার্ক দেয়, কোনো সমস্যা নেই। তোমাকে জাস্ট কী করতে হবে, ন্যারেশনটা যদি একান্তই না পারো সমস্যা নেই, ছাত্র চেক করে, এটা আসলে এভাবে তো না যে এসএসসি তো না যে তোমাকে এমনি দিবে, ইন্টারমিডিয়েটে তোমাকে অবশ্যই চেক দিবে স্যার, এটা হলো বিষয়। তো একটু ন্যারেশন সম্পর্কে হালকা যতটুকু ধারণা রয়েছে, একবারে না লেখা থেকে তুমি লিখে আসবা ন্যারেশনটাকে। যেমন মেস এইটু, এটাকে লিখে আসলাম, যেমন যতটুকু পারো তুমি লাইনগুলোকে সাজিয়ে সাজিয়ে লিখে আসবা, ঠিক আছে। এই যে নন স্টপ কমা টমা উঠে দিয়ে লিখে আসবা। লেখার জন্য তুমি এখানে 2 মার্ক পাবা, শুধুমাত্র লেখার জন্য। তুমি যে পুরোটা লিখে আসছো আবার একবার হুবহু তুলবা না, একটু লাইনটা সাজায় সুজা তুলবা। লেখার জন্য তুমি এখানে 2 মার্ক পাবা, সমস্যা নেই। এখানে শিক্ষক 2 মার্ক দেয়, লেখার জন্য মার্ক দেওয়া হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর আসে আইডেন্টিফাই প্রোনাউন্স। তো এখানে তোমাকে কি নির্ণয় করতে হবে? প্রোনাউন রেফারেন্স ইন দ্য প্রোগ্রাম, মানে এখানে তোমাকে কি করতে হবে? রিরাইট
এটা তো খুবই সহজ, মানে এটা তোমার মানে খুবই ইজি একটা বিষয়, যেখানে তোমাকে এটাকে রিরাইট করতে হবে যেগুলো তোমার প্রোনাউনে কি রয়েছে ভুল। যেমন এখানে দেখো, আমি যদি এখানে জাস্ট প্রোনাউনগুলো দেখাই, কি লেখা আছে, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ হনেস্টি হুইচ ব্রিং হ্যাপিনেস ইন লাইফ, তাই না? তো এখানে তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই, প্রোনাউন আইডেন্টিফাই করতে হবে। এটা বিষয়ে আমি তোমাকে ক্লিয়ার ধারণা দেবো। তবে এখানের মধ্যে, এটার মধ্যে 5-এর মধ্যে 5 পাওয়াই সম্ভব, খুবই সহজ একটা টপিক, ঠিক আছে? আসলে অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে অলরেডি, তো এটাতে 5-এ 5ই পাবা, সমস্যা নেই। এটার মধ্যে 5-এর মধ্যে তুমি ইজিলি 3 পেয়ে যাবে, এটা মানে কোনো সমস্যা নেই, এটা 3 পাওয়া সম্ভব। কেন? দেখো এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড পোস্ট মডিফায়ার নাউন। তার রোড সম্পর্কে তোমাকে একটা কি করতে হবে, এখানে একটা মডিফায়ার যুক্ত করতে হবে। মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হালকা একটু বিকৃতি করা, হালকা একটু কি করা, বিকৃতি করা। এই জন্য তোমাকে টোটাল 3টা রুলস পড়তে হবে। 3টা রুলসের মধ্যে তুমি 3 মার্ক পাবা। কয়টা রুলস? 3টা রুলস। তো 3টা রুলস পড়লে তুমি ইজিলি কত পাবা? 3 মার্ক পাবা। এই রুলসটা আমি লাস্টে দেখাচ্ছি, এই যে এইটা ভিডিওর শেষের দিকে এটাকে দেখাচ্ছি। তারপরে এখানে তোমার রয়েছে কানেক্টর। কানেক্টরের বেশ কিছু কানেক্টর তোমাকে মনে রাখতে হবে, যেমন হলো অ্যাজ সন অ্যাজ, নো সন, আর অ্যাজ সন অ্যাজ, সো, উইদাউট। তারপর হলো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ মাইন্ড আছে, তো কিপ ইন মাইন্ড উইথ এ ভিউ টু, তাই না? এই যে কিছু রয়েছে। তারপর ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই বিষয়ে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি এটাতে 1 মার্কও পাবা না। যদি প্র্যাকটিস না করো এখানে তুমি মার্ক পাবা না। এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে এগুলো অনেকগুলো বোর্ড প্র্যাকটিস করতে হবে, নাহলে এটাকে মার্ক পাওয়া সম্ভব না। আমি অযথা তোমাকে কোনো প্রত্যাশা দেবো না যে তুমি এখানে মার্ক পাবা। তারপর আসে 11 নম্বর প্রশ্ন। তো 11 নম্বর প্রশ্ন যদি সাফিক্স প্রিফিক্স এটাকে বলা হয়, যদি একান্তই না পারো সবগুলোর সাথে ফুল লাগাই দিবা, বা তোমার যেমন রিকোয়ারমেন্ট, রিকোয়ারের সাথে যদি আমি উচ্চারণ করি মেন্ট উচ্চারণ হয়, রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো তোমার মুখে যেটা উচ্চারণ হয়, যেমন অন্ডারের সাথে তোমরা উচ্চারণ করি অন্ডারফুল। তো এরকম যেগুলো তোমার মুখে মানে সবসময় আশা থাকে বা তোমার জানা আছে, এরকম ওয়ার্ডও যদি বসাও এর মধ্যে তুমি খুব অনায়াসে 3 মার্ক পাবা, খুব অনায়াসে, ঠিক আছে? যেমন রিকোয়ারের সাথে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তারপর এখানে কি আছে, প্রসিফেন্সি মানে অ্যানাটমি করতে হবে, তার বিপরীত করতে হবে। তো এই বিষয়টা তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে এখানে কি সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। তো সিনোনিম অ্যান্টোনিম পড়ার জন্য একটা শখ রয়েছে, পড়তে হবে। আমি এখানে 0 মার্ক ধরবো, এখানে তুমি যদি শখ না পড়ো তাহলে তো মার্ক পাবাই না, তো এটাকে 0। আর এটা তো তোমার কিছুই না, জাস্ট এটা পাঞ্চুয়েশন মানে বড় হাতের ছোট হাতের এগুলো বসাবা, যা লেখা আছে তাই লিখবা, কোনো প্রবলেম নাই। খালি যেখানে বড় হাত হবে সেখানে বড় দেবে, যেখানে ছোট হাত হবে সেটা ছোট। যেমন এখানে তোমার অ্যাপোস্ট্রফ কমা হবে, এখানে অ্যাপোস্ট্রফ কমা হয়ে এখানে কি ফুল স্টপ হবে, এখানে নতুনভাবে অ্যাপোস্ট্রফ কমা শুরু হবে, তাই না? তারপর এখানে বিং, এই যে এই পর্যন্ত তোমার কথা শেষ হবে। তো এগুলো আমি তোমাকে ইজিলি বোঝানো সম্ভব, মানে এখানে কি হবে। তো এটার মধ্যে তুমি 5-এর মধ্যে লিখে আসলে, যদি ভুলও লেখো জাস্ট সুন্দর করে লেখা আসো, তোমার মন মতো একটু ফুল স্টপ, একটু বড় হাতের অ্যাপোস্ট্রফ কমা টমা দাও, এর মধ্যে তুমি খুব অনায়াসেই 3 মার্ক 4 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? আর রিটেন অংশ তো বিভিন্ন, আমার কাছে অলরেডি কিন্তু বিভিন্ন তোমাদের আসলে রিপোর্টের যেখানে দেখো, যেমন প্যারাগ্রাফ তোমাকে ফর্মুলা মানে ফরম্যাটটা না পড়াই ভালো। প্যারাগ্রাফ তোমাকে নিজস্ব কিছু প্যারাগ্রাফ পড়তে হবে, যার জন্য তুমি পাবা। যদি প্যারাগ্রাফ পড়ো, যদি কমন পাও তাহলে তো ভালো কথা, নাহলে আমার কাছে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে পড়লে 2025 সালের নতুন ফরম্যাট যদি পড়ো তুমি এখান থেকে 7 মার্ক পাবা, ঠিক আছে? তারপরে তোমার রইলো এখানে রিপোর্ট তো তোমার সম্পূর্ণই 8 মার্ক আছে, এখানে যদি তুমি ফরম্যাট পড়ো তাহলে পাবা 6 মার্ক, ঠিক আছে? তারপরে হলো তোমার এই যে কি এটা অ্যাপ্লিকেশন যদি 8 মার্ক, ফরম্যাট পড়লে এখানে পাবা 7 মার্ক, ঠিক আছে? আর এখানে আছে কি কম্পোজিশন, তোমার আছে কত, কম্পোজিশন রয়েছে হলো তোমার 14 মার্ক। কম্পোজিশন ম্যাক্সিমাম কম্পোজিশন পড়বে হলো মানব জীবনে যেরকম তোমার কি বিজ্ঞানের যে অবদান রয়েছে এরকম যে কম্পোজিশনগুলো রয়েছে, বেশ কিছু আমি কম্পোজিশন সাজেশন দিয়ে দিব। আর রিটেন অংশের জন্য আমি একটা সাজেশন আপলোড দিবনি পরীক্ষার আগে, সমস্যা নেই, অ্যান্ড দেন লাইভ ক্লাসও নিবনি। তো তখন আমি এই বিষয়গুলো আরও ভালো করে 15-র মধ্যে 14-র মধ্যে তুমি খুব অনায়াসে এখানে 12 মার্ক কি 13 মার্ক পেয়ে যাবা, আমি ধরে নিলাম 12 মার্ক। এবার তুমি মার্কগুলো যোগ করে যে কত মার্ক হলো তোমার টোটাল, তুমি সবগুলো যদি যোগ করে দেখবা তোমার 60+ মার্ক হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে 7 পাবা, প্লাস এখানে পাবা 6, প্লাস এখানে পাবা 7, প্লাস এখানে পাবা 12 আমি ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটাতে আমি ধরছি 4, তাহলে প্লাস হলো 4 মার্ক। এটাতে আমি 0 মার্ক ধরছি, তাহলে এটা বাদ, না সরি এটাতে 3 ধরছি না, প্লাস 3, প্লাস ওইটাতে 0, উপরেটাতে আবার 3, প্লাস তো এটাতে 5, তো প্লাস 5, প্লাস, ঠিক আছে? এটাতে ধরছি 2, তো প্লাস 2, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটাকে ধরাইছে 2, প্লাস 2, প্লাস, তারপরে এটাকে ধরাইছে 4, প্লাস 4, প্লাস,
তারপরে দেখো এটাকে ধরা হয়েছে তোমার কত, এটাকে ধরা হয়েছে তোমার 2 প্লাস 2, এটাকে ধরা হয়েছে তোমার কত 5 এ 5 প্লাস 5, ঠিক আছে। আচ্ছা এটাকে ধরা হয়েছে 1 প্লাস 1 প্লাস ওটা ধরা হয়েছে 3, তাহলে টোটাল হয় 66, টোটাল হচ্ছে কত 66। আমি বলছিলাম কত মার্ক পাবা 60 প্লাস, হয়েছে না 60 প্লাস মার্ক, হয়েছে কিনা 60 প্লাস মার্ক। আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারো। আরও অনেকগুলো বিষয় যেগুলো আমি বললাম যে রুলস পড়তে হবে, আর যেমন থিওরিক্যাল বিষয়গুলো পরে নিয়ে কথা বলবো। এই বিষয়গুলোকে জানার জন্য, তোমাকে এই বিষয়গুলো জানার জন্য আমাদের অবশ্যই পরীক্ষার আগে আমরা লাইভ ক্লাসে আসবো। সেই লাইভ ক্লাসে সংযুক্ত হলে কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা জানতে পারবে ইনশাল্লাহ। আশা করি আমরা তোমার সকল বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।